হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা চলতরিতের 7 নাম্বার ক্লাসে চলে এসেছি এবং এই 7 নাম্বার ক্লাসে আমরা কারশফের সূত্রাবলী পড়ব। কারশফের সূত্রাবলী তোমাদের বইতে দুটো পার্টে ভাগ করেছি চলতরিতকে। একটা হচ্ছে ওহমের সূত্রের আগে পর্যন্ত, আর একটা হচ্ছে কার্যফ সূত্র এবং তড়িৎ যন্ত্রাদি বা মেজারমেন্ট, যেগুলোর সাহায্যে প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ, এইগুলোকে আমরা কিভাবে পরিমাপ করব সেই যন্ত্রগুলো। তার মধ্যে যেমন আছে হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, সামথিং সামথিং, এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। আজকে আমাদের হচ্ছে কারশফের সূত্রাবলী আমরা পড়বো এখানে। তো কারশফের সূত্রাবলী পড়ার জন্য আমাদের চলতরিৎ সম্বন্ধে বেসিক যে ধারণাগুলো দরকার, আশা করি সেই ধরনের ধারণাগুলো তোমাদের সবারই আছে। তাহলে তোমরা কারশফের সূত্রাবলী বা এই আজকের যে ক্লাস আমাদের 7 নম্বর ক্লাস, সেটা ভালোভাবে বুঝতে পারবে। হয়েছে? তা আমরা চলতরিতের কারশফের দুটো সূত্রতে ডিভাইডেড করা আছে। কারশফের যে সূত্রাবলী সেটাতে দুটো সূত্র, একটাকে বলা হচ্ছে প্রথম সূত্র, এটাতে ঠিক বলিনি, প্রথম সূত্র, এটাকে বলা হয় কেসিএল, কিরচফ কারেন্ট ল। মানে কেসিএল এবং কেভিএল, দেখবে তোমাদের ক্লাসের কিছু কিছু স্টুডেন্ট প্রায় হামেশাই তোমাকে বলবে যে কেসিএল হয়ে গেছে, কেভিএল হয়ে গেছে, মানে এটাই বেশি প্রচলন আর কি, কেসিএল আর কেভিএল। কেসিএল আর কেভিএল, কেসিএল কিরচফ কারেন্ট ল, আর কেভিএল পরের যে সূত্র সেটাতে আসছি। এখানে বলছে যে তড়িৎ বর্তনীর কোন সংযোগস্থলে, তড়িৎ বর্তনীর কোন সংযোগস্থলে, ইংরেজি নাম হচ্ছে জাংশন, কোন জাংশনে মোট তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয়। মোট তড়িৎ প্রবাহ মাত্রা কি না, একটা জাংশন মানে কতগুলো তড়িৎ প্রবাহ ঢুকবে, আবার কতগুলো তড়িৎ প্রবাহ বেরোবে। তার মানে যে এন্টারিং যে প্রবাহ মাত্রা আর আউটগোয়িং যে প্রবাহ মাত্রা, এই দুটো প্রবাহ মাত্রা কিন্তু সমান আছে। তো এখানে আমরা কোনো সংযোগ বা জাংশন, সংযোগস্থল, কোনো বর্তনীর সংযোগস্থল বলতে কি বুঝি না, তিনটে মিনিমাম তার হতে হবে, যে একটা বিন্দু, সেই বিন্দুতে যেন তিনটে তার হয় ঢুকে বা বেরোয়, এটাকে বলবো আমরা সংযোগ। 3 বা 3-এর অধিক, 4, 5, 6, 7 এরকম হবে, কিন্তু দুটো হলে হবে না। ধরো একটা বিন্দু, এই একটা পয়েন্ট, এখানে কিন্তু কোনো ব্রাঞ্চিং হবে না, তখন তাকে কিন্তু আমরা জাংশন বলবো না বা সংযোগস্থল বলবো না। বর্তনীর সংযোগস্থল মানে হচ্ছে তিনটে তার একটা বিন্দুতে কানেক্টেড হতেই হবে, বা একটা বিন্দু থেকে বেরোবে এরকম, বা তার বেশি, 3 বা তার বেশি। এখন যদি আমরা ধরে নিই যে এই প্রবাহ মাত্রাটা I1, এই প্রবাহ মাত্রাটা I2, আর এটা হচ্ছে I3। দেখো এখানে এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলে দুটো কারেন্ট ইনপুট হয়েছে বা দুটো কারেন্ট ঢুকেছে, আর একটা আউটপুট, একটা কারেন্ট বেরিয়েছে। তো আমরা কি বলছি, প্রথম সূত্র কি বলছে, যে কোনো সংযোগস্থলে মোট তড়িৎ প্রবাহ মাত্রার বা তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি 0 হবে। মানে যদি কেউ বেরোয় তাকে মাইনাস ধরবো, যদি কেউ ঢুকে তাহলে প্লাস ধরবো, কেউ উল্টাও ধরতে পারে। যেগুলো ইনপুট হচ্ছে বা যেগুলো ঢুকছে সেগুলোকে তুমি মাইনাস ধরতে পারো, যেটা বেরিয়েছে তাকে প্লাস ধরতে পারো। তার মানে কি, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা I1 প্লাস I2 সমান I3 বলবো। দুটো ঢুকেছে, তাদেরকে আমরা কি ধরেছি, প্লাস। বা যদি এইভাবে লিখি তাহলে দেখো I1 প্লাস I2 মাইনাস I3 সমান 0। এখানে কি হলো, তার মানে যে দুটো কারেন্ট ইনপুট হয়েছে তাদেরকে আমরা কি ধরলাম, প্লাস। এই যে দেখো তাদের সামনে প্লাস চিহ্ন আছে। আর যে কারেন্টটা বাইরে বেরিয়েছে, আউটপুট হয়েছে, তাকে আমরা কি ধরেছি, মাইনাস। বা এটাকে আমরা লিখতে পারি, দেখো এগুলো সব কি যোগ, কিভাবে যোগ করেছি, বীজগাণিতিক যোগ। বীজগাণিতিক যোগ মানে ফ্যাক্টরিক্যালি যোগ হয় না একটা, সে ফ্যাক্টরি হিসাবে আমরা কিন্তু যোগ বা বিয়োগ করছি না, বীজগাণিতিক যে যোগ হয়, প্লাস মাইনাসে যেরকম যোগ হয়। বা আমরা বলতে পারি সামেশন ওভার I ইকুয়াল টু 0। এটা কি, একটা জাংশনে বা একটা সংযোগস্থলে প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক সমষ্টি কি হবে, শূন্য হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। আবার ডিফারেন্ট টাইপের, যেমন তোমাদের এখানে বইয়ে যে সূত্রটা দিয়েছে, যে বর্তনীতে যে কোনো বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। আচ্ছা, যে কোনো বিন্দুতে বললে কিন্তু কি একটা সংযোগস্থল বলা ভালো, কারণ যে কোনো বিন্দু মানে এরকম হতে পারে, ধরো এটা একটা বিন্দু হতে পারে। তো এখানে তো যদি একটা কারেন্ট ফ্লো হয়, ধরো এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আবার এদিকে বেরিয়ে যাচ্ছে,
তাহলে এটা কিন্তু জাংশন নয় বা সংযোগ স্থল নয়, কারণ একটা কারণে এখানে কিন্তু শূন্য হবে না, কারেন্ট মানে বেরোবে। সংযোগ স্থল মানে তিনটে কিন্তু থাকতেই হবে, ঠিক আছে। যে কোনো বিন্দু, অর্থাৎ এখানে সংযোগ স্থলকে বলা যায় যে কোনো সংযোগ স্থলের বিন্দুতে, ক্লিয়ার। এটি হচ্ছে সামেশন অফ আই ইকুয়াল টু 0। তাহলে প্রথম সূত্র আমরা বুঝলাম, এবং প্রথম সূত্রটা একবার ইজি। এখন এই প্রথম সূত্র থেকে সামেশন অফ আই ইকুয়াল টু যদি শূন্য হয়, আয়ের সঙ্গে আধানের কি সম্পর্ক, না কিউ সমান আইটি। তো কিউ সমান যদি আইটি হয়, আই সমান কিউ বাই টি, তাহলে সামেশন অফ কিউ বাই টি সমান 0। এখন দেখো টি মানে সময় বা টাইম, তো সময় কোনোদিনও শূন্য হতে পারে না, আর যদি সময় শূন্য হয় তাহলে তো ইনফিনিটিভ হয়ে যাবে, বাট এখানে আমাদের শূন্য লেখা আছে, অর্থাৎ এখানে টিটা নট ইকুয়াল টু 0, সময় কোনোদিনও শূন্য হতে পারে না। তো টি যদি নট ইকুয়াল টু, বা যদি আমরা বলি টাইম ইনফিনিটিভ, ইনফিনিটিভ হলে কিন্তু এটা 1 বাই ইনফিনিটিভ মানে এটা 0 হবে, কিন্তু সময় তো ইনফিনিটিভ টাইম ধরে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা তো মানে একটা অবিশ্বাস্য ব্যাপার, বা আমরা এটাকে কোনোদিনও কনসিডারও করতে পারি না। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে নিশ্চয়ই তাহলে সামেশন অফ কিউ ইকুয়াল টু 0, আধান। তাহলে আধানের যোগফল, এবং আধানের দেখো এখানে যোগফল বলতে কি আমরা কি ধরেছি, এই প্রবাহ মাত্রাটাকে বীজগাণিতিক সমষ্টি ধরেছি। তাহলে আধানের বীজগাণিতিক সমষ্টি সমান 0, অর্থাৎ আমরা বলতে পারি আধানের সংরক্ষণ সূত্র মেনে চলছে এখানে। আধান তো তাই হয় যে আমরা এই মহাবিশ্বে মোট যে আধান, সেই আধানকে আমরা কি সৃষ্টিও করতে পারি না, আবার ধ্বংসও করতে পারি না। অর্থাৎ আধানের যোগফল বা আধানের সংরক্ষণ সূত্র। আর তোমরা বাচ্চাবেলা থেকে যেগুলো পড়ে আসছো, ভরের সংরক্ষণ সূত্র পড়েছো, শক্তির সংরক্ষণ সূত্র পড়েছো, এটা আধানের সংরক্ষণ সূত্র পড়েছো। এটা মানে সংরক্ষণ সূত্র কথাটার অর্থ হচ্ছে কি, যে এর মানের কোনো পরিবর্তন হবে না, মানে বড় ছিল ছোট হয়ে গেল, হবে না। কি হবে না, পরিবর্তন হতে পারে, প্লাস ছিল মাইনাস হতে পারে, বা বড় ছিল সেখান থেকে ছোট হয়েছে, আবার অন্য কিছুতে রূপান্তরিত হয়ে গেছে, মানে রূপান্তর হতে পারে, ডেস্ট্রয় বা ধ্বংস হবে না। এটা হচ্ছে সংরক্ষণ সূত্র, মানে ধ্বংস করা যাবে না, নাকি তাদেরকে রূপান্তর করা যাবে, আর হচ্ছে সংরক্ষণ সূত্র আধানের। তাহলে এখানে প্রশ্ন পড়ে যে কিরচপের বা কারচপের প্রথম সূত্র কি নির্দেশ করে, আধান সংরক্ষণ সূত্র নির্দেশ করে, বা আমরা বলবো যে এখান থেকে তুমি কি পাও, তখন বলবো এখান থেকে আমরা আধানের সংরক্ষণ সূত্র পাই, বা আধানের সংরক্ষণ সূত্র প্রুফ বলতে পারো তুমি এই সূত্র থেকে, আধানের সংরক্ষণ সূত্রের এটা একটা প্রুফ। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে সূত্রটা সেটা আসবে কেভিএল, কিরচফ ভোল্টেজ ল। কেভিএল এটা হচ্ছে কে প্রথম, দ্বিতীয়, তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে কেভিএল, কিরচফ ভোল্টেজ ল। এখানে কি বলছে যে তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপে, এটা পুরো তড়িৎ বর্তনী অনেক খেজে বেজে হয়, তোমরা দেখেছো তড়িৎ বর্তনী, বা হয়তো এখন সিম্পল দেখেছো, পরে দেখবে অনেক কিছু রেজিস্ট্যান্স যোগ থাকে, ক্যাপাসিটর যোগ থাকে, ইন্ডাক্টর যোগ থাকে, ডায়োড যোগ থাকে, এরকম তড়িৎ বর্তনী। বা যদি কোনোদিন তড়িৎ কোনো সার্কিট খুলে দেখেছো, দেখবে কত ধরনের আছে, বা প্লেটের বাইরে দিকে দেখবে নকশা করে কাটা আছে, একটু আলোতে দেখলে আমরা দেখতে পাই এরকম তারি ধার উধার জয়েন করা আছে, তো সেগুলোকে বলছি আমরা তড়িৎ বর্তনী। সেই তড়িৎ বর্তনীর কোনো একটা বদ্ধ লুপে, বদ্ধ মানে কিরকম না, বদ্ধ পথ যেমন হয়, অর্থাৎ যেখানে শুরু হয়েছে আবার ঘুরে সেখানেই আসবো, সেটাকে বলেছি বদ্ধ পথ, ক্লোজ লুপ। বদ্ধ পথে বিভব প্রভেদের, বা এখানে বিভব প্রভেদের না বলে এরকম বলবো যে হ্যাঁ বিভব প্রভেদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। একটা বদ্ধ লুপে বিভব প্রভেদের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে, বা এরকম ভাবে অনেকে বলে যে তড়িৎ বর্তনীর কোনো বদ্ধ লুপে রোধগুলির বিভব প্রভেদ বা রোধ ও প্রবাহ মাত্রার গুণফল এর সমষ্টি বর্তনীতে, মানে ওই ক্লোজ বর্তনীতে আর কি, যেটা আমরা কনসিডার করেছি, ক্লোজ বর্তনীতে বিভব প্রভেদের মানে বা ব্যাটারির বিভব প্রভেদের সমানুপাতিক, বা এরকম ভাবে বলতে পারো যে বদ্ধ রূপে বিভব প্রভেদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। এখন বিভব প্রভেদ কি হয়, বিভব প্রভেদ আমরা জানি ভি, বিভব প্রভেদ হচ্ছে ভি।
তো ভি সমান আমরা লিখতে পারি আই ইন্টু আর। ভি সমান কি আই আর, অর্থাৎ এই একটা ধরো রোধ, তার রেজিস্ট্যান্স হচ্ছে আর, প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে আই আর আর গুণ করলে এই রোধের মধ্যে যে কতটা বিভব প্রভেদ ড্রপ হয়েছে বা নষ্ট হয়েছে বা ওর মধ্যে বিভব প্রভেদ কত আছে সেটা মাপার আমাদের পদ্ধতি হচ্ছে আই ইন্টু আর। আচ্ছা, যদি এখানে কোনো আমরা ব্যাটারি কানেক্টেড করি এরকম হবে, তাহলে এই যে ব্যাটারি কানেক্টেড করছি, ধরো এটা আছে 10 ভোল্ট, তাহলে এই 10 ভোল্টটাকে বলা হচ্ছে ব্যাটারির বিভব প্রভেদ। বা যদি আমরা পুরো, এটা তো ক্লোজ লুপ, একটা পুরো বদ্ধ, মানে যেখান থেকে তুমি যাও, তুমি যদি এখান থেকে শুরু করো, এইভাবে তুমি হাঁটছো, শুরু করেছো, কোনো রাস্তা নেই, তোমাকে এখানে ঘুরে ঘুরে আসতে হবে, যেটাকে বলা হচ্ছে ক্লোজ লুপ। মানে ক্লোজ লুপের একটা বিন্দু থেকে তুমি যদি হাঁটতে শুরু করো বা চলতে শুরু করো, যদি আমরা মানে পথটাকে পুরো ধরেই রাখি আর কি, তাহলে পুনরায় আবার সেই বিন্দুতেই কিন্তু ফিরে আসবো। আর আমরা এটাকে মানে লিখি কিভাবে, ধরো একটা নাম দেওয়া হয় এ বি সি ডি, আমরা বদ্ধ লুপ লিখি, এটার ইংরেজি লুপ LWP, বা বদ্ধ পথ বাংলায় লিখতে পারো বদ্ধ পথ ABCDA, এটা হবে বদ্ধ পথ। দেখো এ বি, আবার পুনরায় আমার এ বিন্দুতে এসেছে, এটা হচ্ছে বদ্ধ পথ ABCDA, এটা পুরোটা একটা বদ্ধ পথ। বদ্ধ পথকে আমরা এইভাবে লিখি, বা ক্লোজ লুপ বলবো, এটা লুপ, ক্লোজ লুপ, ঠিক আছে, বদ্ধ পথ। এই বদ্ধ পথের বিভব প্রভেদের বীজগাণিতিক সমষ্টি কি হবে, শূন্য হবে। বা অন্যরকম করে বললে হবে, যেমন এই বইটাতে দিয়েছে, তড়িৎ বর্তনীতে যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফল, মানে রোধ এবং প্রবাহের গুণফল মানে কি হলো, বিভব প্রভেদ হলো। কাদের না, রোধের মধ্যে যে বিভব প্রভেদ ড্রপ হয়েছে, তড়িতাধানের অর্থাৎ তড়িতাধানের পরিমাণ সংরক্ষিত থাকে, হ্যাঁ, বীজগাণিতিক সমষ্টি ওই লুপে তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হয়। তড়িৎচালক বলগুলির যে বীজগাণিতিক সমষ্টি তার সমান হয়। বা এরকম ভাবে আমরা বলতে পারি যে তড়িৎ বর্তনীর কোন বদ্ধ বর্তনীতে বিভব প্রভেদের বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। মানে ধরো এখানে যদি আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি, সামেশন অফ ডেল্টা ভি বলছি, কারণ যোগফল কেউ প্লাস হবে কেউ মাইনাস হবে, ইকুয়াল টু শূন্য। এটা কিভাবে আসছে না, ধরো সামেশন অফ আই আর, ঠিক আছে, রোধগুলোর যে আমরা বিভব প্রভেদ নিয়েছি, এইটা সমান বলছে কি হবে এদিকে না, সামেশন অফ কি বলতে পারো, তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল, এর সমান হবে। তো এটাও তো একটা বিভব প্রভেদ, তো ই কে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে না, সামেশন অফ আই আর, সামেশন অফ আই আর মাইনাস ই ইকুয়াল টু শূন্য হবে। এইটা কি হলো আমাদের ডেল্টা ভি, বিভব প্রভেদের যে যোগফল, যেটা সেটা হচ্ছে কি, মানে যোগফল মানে এটা কি নেগেটিভ ছিল, অপোজিট প্রান্তে ছিল বলতে পারি, তাহলে এটা হচ্ছে বীজগাণিতিক যোগফলটা হবে শূন্য, অর্থাৎ এটা এই ফর্মুলাটা আছে। এখন ডেল্টা ভি ইকুয়াল টু যদি শূন্য হয় কোনো বদ্ধ বা ক্লোজ লুপে, তাহলে ভি এর সঙ্গে কার্যের কি সম্পর্ক না, ভি এর সঙ্গে কার্যের আমরা সম্পর্ক জানি সামেশন অফ কিউ ইনটু ভি, মানে ডাব্লিউ বাই কিউ সমান 0 হবে, কারণ ডাব্লিউ সমান হচ্ছে কিউ ইনটু ভি। আমরা স্থির তড়িতে পড়ে এসেছি আধান ও কার্যের মধ্যে সম্পর্ক, বা বিভব ও কার্যের মধ্যে সম্পর্ক কি। এখন দেখো কিউ তো নট ইকুয়াল টু 0, কিউ তো নট ইকুয়াল টু 0, হ্যাঁ, কারণ আমরা আধানের সংরক্ষণ সূত্র থেকে পড়ছি, এবং ওখানে এটা হবে না। অর্থাৎ এখানে কার্য, সামেশন অফ কার্য মানে মোট যে কার্য সেটা সমান 0। কার্য যদি শূন্য হয়, কার্য কখন শূন্য হয় না, যদি পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তির কোনো পরিবর্তন না হয়, তাই তো। স্থিতিশক্তির পরিবর্তন না হলে কোনো কার্য হয় না। স্থিতিশক্তির এখানে তো আমাদের পোটেনশিয়াল এনার্জি মানে বিভবের সম্পর্ক থেকে আসছে ডেল্টা ভি ইকুয়াল টু 0, তো তার মানে পোটেনশিয়াল এনার্জির কোনো পরিবর্তন হচ্ছে না, তড়িৎ বিভবের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ তড়িৎ বিভব যদি পরিবর্তন না হয়, অর্থাৎ শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এখানে কি বলছে, এটাকে কি ডিনোটেট করছে, শক্তির সংরক্ষণ সূত্র। তাহলে দ্বিতীয় সূত্র আমাদের নির্দেশ করবে শক্তির সংরক্ষণ সূত্র, এটা হচ্ছে কেভিএল।
এবং কেভিএল এই সূত্রটা তো জাস্ট আমরা যদি পড়ে তাহলে লিখলাম, কিন্তু এটার পরীক্ষা থেকে বেশি আসে অ্যাপ্লিকেশন, ব্যবহারিক প্রয়োগগুলো। সেই যে ব্যবহারিক প্রয়োগ মানে এদের কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব, সেই অ্যাপ্লিকেশনটা আমরা অনেক বিভিন্ন টাইপের আছে। কেউ ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে, বিভিন্ন টাইপ অনুসারে কেউ মনে রাখে। তো এখানে আমি যেভাবে মনে রেখেছি এবং এইভাবে যদি মনে রাখি, দেখেছি যে অনেক মানে যতগুলো স্টুডেন্টকে আমি এটাকে করেছি আর কি, তাদেরকে বলেছি বা এইভাবে মনে রাখতে বলেছি, সবারই কিন্তু মানে ইজি মনে হয়েছে। তো সেই মেথডটাই আমরা এই যে এই ব্যবহারিক যে প্রয়োগ, সেই মেথডটাই আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করব। ওকে, তাহলে একটা বর্তনী লিখছি। আচ্ছা, বর্তনী দিয়ে আমি বোঝাচ্ছি, কোনো নিয়ম না লিখে। তারপরে আমরা নেক্সট যে ক্লাস, সেই নেক্সট ক্লাসে পুরো প্রবলেম আমরা করব এখান থেকে। ধরো এটা আছে 6 ভোল্ট, এটা একটা রেজিস্ট্যান্স আছে 2 ওহম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 1 ওহম, আচ্ছা এটা একটা আছে ধরো 1 ওহম, আচ্ছা এটাকে 2 করে দিই। এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দাও, এটা ধরো 3 ওহম, এখানে একটা ব্যাটারি দিয়ে দাও, এটা ধরো 9 ভোল্ট, এটা একটা রোধ দিয়ে দাও, এটা ধরে নাও হচ্ছে 2 ওহম। এরপর ধরো আমাদের এখানে প্রশ্ন কিভাবে পড়ে, দেখো প্রশ্ন পড়ে ফাইন্ড, আচ্ছা বাংলায় করছি, এখন বাংলায় করি। 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত, এটি হচ্ছে প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন আছে, আরো বিভিন্ন টাইপ আছে। তো আজকে বোঝানোর জন্য একটা এরকম সিম্পল সার্কিটে আমি এখানে লিখলাম। এই যে বর্ধনী লুপ, দেখো এটা ইজি দেখতে পাচ্ছি যে একটা ঘর বা একটা লুপ পুরো বদ্ধ। দেখো এখান থেকে স্টার্ট করে এদিকে যাওয়ার রাস্তা আছে, কিন্তু আবার এটা দিয়ে যদি আসি এখানে চলে আসবে পুরো। তো এই লুপটার ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে কিছু ধরার দরকার নেই, কোন দিকে কারেন্ট যাচ্ছে কিছু ধরার দরকার নেই। আন্দাজ মতো যেদিকে খুশি তুমি এরকম ভাবে একটা লুপ কনসিডার করবে, তার কারেন্ট তুমি I1 দিয়ে নেবে। আমি ঘড়ির কাঁটার দিকে দিলাম, তুমি বিপরীতেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটার ক্ষেত্রেও ধরো এরকমই দিলাম, ঘড়ির কাঁটার দিকেই দিলাম, যে এটাকে লিখলাম কি I2। যতগুলো লুপ আছে, তিনটে যদি লুপ আছে I1 I2 I3, চারটা লুপ আছে I1 I2 I4, এবং এই লুপগুলো তোমার ইচ্ছা করলে তুমি এইদিকে দিতে পারো, এটাকে উল্টা দিকেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। হয়েছে? এ পর্যন্ত বোঝা গেছে যে প্রথমে আমরা এরকম লুপ ধরবো, I1 I2 ধরে নেবো, ব্যাস। এরপর এটাকে লুপ তুমি 1 দাও, এটাকে লুপ 1 আর এটা হচ্ছে লুপ 2, এরকম ভাবে আমরা লুপগুলোর নাম দেব 1 2। তাহলে দেখো এখানে লিখবো ফ্রম লুপ বা 1 নাম্বার লুপ থেকে, বাংলায় লিখি 1 নম্বর বদ্ধ বর্তনী থেকে কি পাবো না, প্রথমে তুমি ব্যাটারি থেকে স্টার্ট করবে, যে কোনো একটা ব্যাটারি থেকে স্টার্ট করবে। ব্যাটারি যে কারেন্ট আমরা ধরেছি, সেই কারেন্টটা ব্যাটারির কোন দিকে যাচ্ছে সেটা লক্ষ্য করবো। দেখো এরকম ভাবে ঘুরছে, তার মানে এখানে কারেন্ট কোন দিকে উঠছে, উপর দিকে উঠছে। তো উপর দিকে মানে নিচেরটা আমরা জানি মাইনাস হয়, উপরেরটা প্লাস হয়। যদি ব্যাটারির মাইনাস থেকে প্লাসে যায়, এটা একটু নোট করে নিতে পারো, মাইনাস থেকে প্লাসে কারেন্টের ডিরেকশন থাকে, তাহলে ব্যাটারি হবে পজিটিভ। আর যদি প্লাস থেকে মাইনাসে যায়, তখন কি হয়ে যাবে না, ব্যাটারিটা নেগেটিভ ধরবো আমরা। তো এখানে কি যাচ্ছে দেখো, মাইনাস থেকে প্লাস, তাহলে ব্যাটারি হচ্ছে পজিটিভ, মানে 6 লিখলাম। হলো? উচ্চ বিভব নিম্ন বিভব দিয়েও করা হয়, কিন্তু এরকম ভাবে মনে রাখো যে ছোট থেকে বড়, মাইনাস থেকে প্লাসে যদি যায় তাহলে প্লাস লিখবো ব্যাটারি। এটা যদি প্লাস লিখি, যে রোধগুলো আছে এবং রোধগুলোর ক্ষেত্রে যেদিকে প্রবাহ যাবে, প্রবাহ কেন যায় না, প্রবাহ আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহ যায়। তার মানে নিশ্চয়ই এইখানে প্লাস ছিল, এইখানে মাইনাস ছিল, তবে তো এইদিকে প্রবাহ যাবে উচ্চ থেকে নিম্ন। ক্লিয়ার? তার মানে যে প্রবাহ মাত্রাটা আমরা ধরেছি সেই দিকে যদি হয় প্রবাহ মাত্রা, তাহলে রোধটা সবসময় নেগেটিভ হবে। মানে অরিজিনালি দেখো প্রবাহ মাত্রা আমরা কিছু জানিই না, আমরা আন্দাজে ধরে নিচ্ছি, আন্দাজে ধরেই ক্যালকুলেশন করব, পরে দেখা যাবে কি হবে। তার মানে প্রবাহ মাত্রাগুলো এখানে যতগুলো আছে বর্তনীর, 2 আছে, 1 আছে, 3 হলো, আর এই 2 5 হলো, এই 5টা নেগেটিভ আসবে।
থেকে আমরা কি লিখবো মাইনাস 2 প্লাস হচ্ছে যে এটা 1 প্লাস 2 i অফ 1। এই 1 এর মধ্য দিয়ে দেখো আর একজন যাচ্ছে প্রবাহ i2। এই i2 আবার কি করেছে, i1 যেদিকে গিয়েছে i2 তার কিন্তু আবার উল্টো দিকে আছে। ক্লিয়ার? i1 টা যে লুপের i1 টা আমরা নিচের দিকে ধরেছি, মানে এরকম ভাবে ঘুরছে মানে নিচের দিকে, এরকম ভাবে ঘুরছে মানে উপর দিকে, তাহলে i1 টা যে সাইন হবে i2 টা অপোজিট সাইন হবে। অর্থাৎ এখানে মাইনাস অফ i2, কারণ 1 i2 মানে i2, এইটি সমান আমরা 0 লিখবো, কারণ কি টোটাল সামেশন হয়ে গেল, টোটাল বিভবের সামেশন। এখানে 1 গুণ করেছি, 1 গুণ করে না গুণ করে একই ব্যাপার। আর একবার বলছি দেখো, যে লুপের ব্যাটারি থেকে স্টার্ট করব, ব্যাটারি প্রবাহ মাত্রা নেগেটিভ থেকে যদি পজিটিভ যায় ব্যাটারিকে পজিটিভ ধরবো, যদি পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে ব্যাটারিকে নেগেটিভ ধরবো। যে লুপের প্রবাহ মাত্রা আই ধরেছি তার সাপেক্ষে যতগুলো রোধ আছে সবারই বিভব প্রভেদ কি হবে, নেগেটিভ আসবে। সবারই বিভব প্রভেদ আমরা নেগেটিভ ধরেছি। তারপরে দেখছি আবার এই লুপ থেকে i2 প্রবাহ উল্টো দিকে যাচ্ছে, এই জন্য উল্টো সাইন করে এটা লিখেছি। এটা একটু ভুল করেছি, এটা হচ্ছে দেখো মাইনাস সাইন, তাহলে সাইনটা কি হবে প্লাস, অপোজিট সাইন হবে। ক্লিয়ার? ব্যাস। নেক্সট 2 তে চলে আসো। তো এইখানে আমরা এইদিকে কারেন্ট ঘোরাচ্ছি, তো এই ব্যাটারি থেকে যদি শুরু করি দেখো এটা প্লাস এটা মাইনাস, তো এখানে প্লাস মাইনাসে কি হলো মাইনাস 9, যেহেতু প্লাস থেকে মাইনাস। তারপরে এদিকে যাও 2 একে 3 আর কত, ওটা হচ্ছে 3 3 6, তার মানে এটা হবে কি, যেদিকে প্রবাহ যাচ্ছে অর্থাৎ সেই দিকে হলে প্লাস থেকে মাইনাসে যাবে, মানে মাইনাস হবে, তাহলে মাইনাস 2 প্লাস 1 প্লাস 3 হয়ে গেল। এটা হচ্ছে i2। i1 কি করেছে, উল্টো দিকে গেছে, তো i1 যদি উল্টো যায় এর অপোজিট সাইন মানে প্লাস অফ i1 সমান 0। এই দুটো সমীকরণ সমাধান করে i1 এবং i2 এর মান আমরা পাবো, যে যেমন যে খুশি ভাবে সমাধান করতে পারবো। ঠিক আছে, আমরা পরের ক্লাসে এগুলো সব সমাধান করব। ক্লিয়ার? এবং এটা জাস্ট বোঝানোর জন্য আমি এখানে সলভ করছি না। তো i1 এর মান যদি পজিটিভ বেরোয়, i1 এর মান যদি পজিটিভ বেরোয় তাহলে আমরা যে ডিরেকশনে প্রবাহ ধরেছি ঠিকই ধরেছি। কোনো কারণে যদি অ্যান্সার নেগেটিভ হয় তার মানে আমরা যেটা বলেছি যে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেটা কিন্তু আমরা ভুল ধরেছি, উল্টো দিকে ঘুরবে। ক্লিয়ার? যদি i2 এর মান কিরকম নেগেটিভ বেরোয় তার মানে আমরা যে বলেছিলাম যে এইদিকে কারেন্ট আসবে, নো, কারেন্টটা এই দিকে ঘুরবে। তাহলে নেগেটিভ যদি বেরোয় আমরা যেটা ধরেছি তার উল্টো ডিরেকশন হবে, যদি পজিটিভ বেরোয় তাহলে আমরা যে ধরেছি সেই ডিরেকশনে হবে। ক্লিয়ার? এরপর দেখো তুমি মাঝে তার মধ্য দিয়ে প্রবাহ যেহেতু বার করতে বলেছি, এখন যদি i2 এর মান নেগেটিভ অর্থাৎ i2 ঘুরছে এইভাবে মানে এইদিকে নামছে, আর i1 হচ্ছে পজিটিভ অর্থাৎ i1 ওইদিকে নামছে, তো দুটো কারেন্ট যদি একই দিকে হয় বীজগাণিতিক যোগ করে নাও। ঠিক আছে, তাহলে এর মধ্যে প্রবাহ মাত্রা কত হবে, i1 প্লাস i2 হবে। এর মধ্যে প্রবাহ মাত্রা i1 প্লাস i2 হবে। যদি কোনো কারণে দুটোই পজিটিভ বেরোয় তার মানে একটা কারেন্ট নিচের দিকে আর একটা কারেন্ট উপর দিকে, তখন দুজনকে বীজগাণিতিক বিয়োগ করব বড় থেকে ছোট। যদি i2 বড় হয় তাহলে নিচ থেকে উপর দিকে কারেন্ট যাবে, যদি i1 বড় হয় তখন উপর থেকে নিচের দিকে কারেন্ট যাবে, যেটা বড় হবে সেই দিকে কারেন্ট ফ্লো হবে। ওকে, তো আজকে আর বিশেষ সময় নেই, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিটেলস, এগুলোর যে প্রবলেম সেই প্রবলেমগুলো ডিটেলস সলভ করব। ওকে, থ্যাঙ্কস টু অল।